করার জন্য আমি আপনাদের সামনে। আমরা দেখতে পাচ্ছি সোসাইটি বিভিন্ন ধরনের মন্তব্য এবং সেই মন্তব্যের মাধ্যমে অহং জাহির করে অনেকেই ক্রেডিট নিতে ব্যস্ত। আমরা আমাদের আজকের বক্তব্যে কোনো ধরনের কারো সমালোচনা করতে চাই না। আমরা আমাদের বক্তব্য শুধুমাত্র বৃত্তিমূলকের সংক্রান্ত বিষয়ে সাধারণ বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকরা নিজেদের দাবির সপক্ষে, নিজেদের ন্যায্য দাবির সপক্ষে কি কি করতে পারে বা কি কি করতে চাইছে এবং সংগ্রামী মঞ্চ কিভাবে সেটা করছে সেই নিয়েই আলোচনা করব। কিন্তু এই সোশ্যাল সাইটের বিভিন্ন বক্তব্য যে বিভ্রান্তি তৈরি করছে, বিভিন্ন ধরনের কটূক্তি যে করা হচ্ছে, আমাদের মনে হয়েছে আমাদের নীরবতাকে কেউ কেউ হয়তো আমাদের দুর্বলতা মনে করছেন। কতগুলি তথ্য আপনাদের সামনে তুলে ধরব, কারণ ইউটিউব মারফত আজকে দেখলাম একটি ভিডিওতে প্রাজ্ঞ পণ্ডিত বৃত্তিমূলক নেতৃত্ব বলেছেন কারো কোনো ক্রেডিট নেই। বলেছেন 50 জনকে নিয়ে আন্দোলন, 5টায় সংগ্রামী মঞ্চ যেটা করবে, 5টা আন্দোলন একাই বাড়িতে বসে ফোন করে তা 5 মিনিটের মধ্যে সলভ করে দেবেন তিনি। মানুষকে, শিক্ষক প্রশিক্ষকদের নিজের দাবিতে যে পদক্ষেপ তারা নিচ্ছেন, 50 জন বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকই হোক না কেন, তারা যে পদক্ষেপ নিচ্ছেন সেই পদক্ষেপটাকে কিভাবে অবজ্ঞা করলেন। উনি তো শিক্ষক না। কারো সম্বন্ধে আলোচনা করার জন্য এই ভিডিও নয়, কিন্তু কথা প্রসঙ্গে এসে পড়ে তাই বলে ফেললাম। দাবি করেছেন ইউটিউবে যে আমাদের সংগ্রামী মঞ্চের অন্যতম নেতৃত্ব এবং সংগঠন ABVTTW এর সদ্য সভাপতি শ্রী অর্পণ মজুমদার মহাশয় নিজের স্ত্রীর চাকরি বাঁচাতে সবাইকে বোকা বানিয়ে নাকি আন্দোলন করেছিলেন এবং এই তথ্য প্রচার করেছেন। আমি বলি 10th জুন 2009 জিও নাম্বার 384 বেরিয়েছিল। এটা নথি, দেখে নেবেন। এবং সেই 384 যেটা বেরিয়েছিল সেখানে পরিষ্কার করে বলা হয়েছিল qualification of part-time / contractual teachers to be engaged for conducting vocational education and training at 8+ level in vocational training center provisionally affiliated by the WBS CVENT। বলা হয়েছিল এটা পার্সিয়াল মডিফিকেশন জিও নাম্বার 179 এর। সেই জিওতে আপনারা যদি দেখেন সিরিয়াল নাম্বার 2-তে
ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং অ্যান্ড মোটর ওয়াইন্ডিং ছিল, যার কোয়ালিফিকেশন ছিল এ এনসিভিটি সার্টিফিকেট ইন ইলেকট্রিক্যাল 2 years after passing from ITI/ITC, or diploma in electrical engineering from any council/board etc. recognized by the government, 10+3 years course। যিনি ইউটিউবটি করেছেন, আমি যতদূর জানি 2020 পরে উনি আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যার একটি ITI থেকে রেগুলার মোডে ইলেকট্রিক্যালের ওপর ITI করে এসেছেন। তাহলে বোধহয় 2009 সালের যখন এই জিওটি বেরিয়েছিল, ওনারও রিকিউজিট কোয়ালিফিকেশান ছিল না। আয়নায় মুখ দেখুন ভাই, আপনার নিজেরই কোয়ালিফিকেশান ছিল না, আপনি বলছেন যে ওনার স্ত্রীর জন্য এই আন্দোলনে আপনি অংশগ্রহণ করেছিলেন। চমৎকার! এই ধরনের বিভ্রান্তি কেন ছড়াচ্ছেন? আপনি তো অনেক কিছু বললেন, আমি একটা শুধু প্রসঙ্গ আপনার সামনে তুলে ধরতে চাই। আপনি যে সময়ে ITI করলেন, আমরা তো কেউ নেই, কেউ নই আমরা। আপনি বলেছেন হু আর ইউ, সত্যি তো আমরা কেউ নই। আপনি বলুন তো, আপনি যে ITI করলেন, যে সময় ITI-তে গিয়ে NTC সার্টিফিকেটের জন্য রেগুলার কোর্স পড়লেন উড়িষ্যা রাজ্যে, আবার তাহলে সেই সময় আপনি পশ্চিমবঙ্গে ছিলেন না। কারণ ITI এই থেকে NTCর জন্য পড়াশোনা করতে 2 বছর সময় লাগে, এবং সেখানে আপনাকে থেকে পড়াশোনা করতে হবে, কারণ সেই ট্রেনিংয়ে অনেক প্র্যাকটিক্যাল ট্রেনিং নিতে হয় আপনাকে। তাহলে সেই সময়ে আপনি VTC-তে কর্মরত অবস্থায় কি আপনার মান্থলি রেমুনারেশনটা নেননি? বা সেই সময় কি আপনি পারমিশন নিয়ে এই কোর্সটা করেছিলেন? এটা কি নিয়ম নীতির মধ্যে পড়ে? আমি এই প্রশ্নটা তুললাম, আশা করব আপনি উত্তর দেবেন। রোজ রোজ দুর্নীতি নিয়ে অনেক কথা বলেন, তো এটা কতটা মানে সঠিক নীতি আমি এটা জানতে চাই। যে আপনার নিজস্ব কোয়ালিফিকেশানই ছিল না জিও নাম্বার 384 যখন বেরিয়েছিল, এবং সেই সময় যে 8+ শিক্ষক প্রশিক্ষকদের এই 384 এনে যে রিট্রেঞ্চ করা হচ্ছিল, তার বিরুদ্ধে যে লড়াই আমাদের সভাপতি অর্পণ বাবুর নেতৃত্বে আমরা দিয়েছিলাম, সেই লড়াইটা আজকে আপনার মনে হচ্ছে তার স্ত্রীর জন্য লড়াই। তিনিও একজন ভোকেশনাল শিক্ষিকা, এটা মাথায় রাখবেন। যে কোনো শিক্ষিকাই কারো স্ত্রী, কারো বোন, কারো মা। আপনি একজন মহিলা সম্বন্ধে এই ধরনের মন্তব্য করেন, ভদ্র মহিলা সম্বন্ধে, আমার তো রুচিতে বাধে আপনার বিষয়ে আলোচনা করতে। আপনি বলেছেন আমাদের সভাপতি সম্বন্ধে, কি ধরনের বাক্য আপনি প্রয়োগ করলেন! নাটা বডি শেমিংয়ের পর্যায়ে পড়ে। বডি শেমিং মানে বোঝেন আপনি? বডি শেমিং কথার মানে কি? কোন মানুষ লম্বা, কোন মানুষ বেঁটে, কে ফর্সা, কে কালো, কে সুন্দর, কে অসুন্দর, এই নিয়ে কথা বলা যায় না। আপনি একজন শিক্ষক, বডি শেমিং করছেন আপনি। এটা শিক্ষক সুলভ আচরণ? বিচার করুন শিক্ষক প্রশিক্ষকরা। এত অহং আপনার হয়ে গেছে, আপনি বলছেন আপনি নাকি একটা ফোনে সব ঠিক করে দেবেন। এই তো কিছুদিন আগে আপনি বলতেন যে তৎকালীন ডাইরেক্টর যখন আমাদের সংগঠনের সভাপতির সঙ্গে কথা বলতেন, ওনার সঙ্গে আলোচনা করতেন কোনো বিষয়, উনি বলতেন এইভাবে ভিতরে ভিতরে আলোচনা করে সব কিছু করে দেওয়া হচ্ছে, সেই ডাইরেক্টরকে পক্ষপাত দুষ্ট বলছেন।
আজকেও বিভিন্ন আধিকারিক বর্গ যদি চিঠি দেওয়ার পরেও সঠিকভাবে বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকদের প্রতিনিধির সঙ্গে কথা না বলেন, আপনি অহং দেখিয়ে বলছেন তাকে ফোন করে আপনি সব কিছু, এনাকে এই আধিকারিকদের ফোন করে আপনি সব কিছু ঠিক করে দেবেন। আপনি এক মুখে কটা কথা বলেন, তাহলে সেদিনকে ওই কথাটা বলেছিলেন কেন? সংগ্রামী মঞ্চ আন্দোলনে যাওয়ার আগে আপনি ভিডিও করে বলেছিলেন যে আপনারা ওই 100 টাকা খরচ করে ছেলে মেয়েদের বাড়িতে ফল খাওয়ান, ওই আন্দোলনে যাবেন না, এই সময়ে কিছু হবে না। আপনার ইউটিউবটা খুলে দেখে নিন, আপনি বলেছিলেন। আজকে আপনি এমবার্গো নেই এসব কথা বলছেন। সেদিনকেও তো আপনি বুঝতে পেরেছিলেন, সংগ্রামী মঞ্চ তো বলেছিল যে এমবার্গো নেই, তাই তো আমরা আন্দোলনের অনুমতি পেয়েছি, কারণ 3 লক্ষটা 5 লক্ষ করার ডিপার্টমেন্টাল অর্ডারটা তাড়াতাড়ি বার করতে হবে, কারণ বহু শিক্ষক এর মধ্যে রিটায়ার করবেন, টার্মিনেট হয়ে যাওয়ার পর তারাও যাতে এর আওতায় পড়ে। আজকে আপনি অন্য ধরনের কথা বলছেন, আমার তো অবাক লাগে। এই বিষয়গুলো আমি সবাইকে ভাবতে বলবো। এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা এই ভিডিওটা করছিও না। শুধু দুটো কথা বলি, মানুষের মনে যা আতঙ্ক তৈরি করতে পারে। একটি ট্রেনিং নিয়ে বক্তব্য পেশ করেছেন শ্রদ্ধেয় ইউটিউবার, বলেছেন একটা 1.5 মাসের ট্রেনিং নাকি কোয়ালিফিকেশন হতে পারে না। আমাদের সভাপতি বলেছেন, বলেই আবার ইংরেজিতে বলেছেন হোয়াট আ জোকার বলেছেন। আমি শুনলাম। আপনাকে জানাই আপনার জ্ঞাতার্থে, আপনি যাকে ট্রেনিং বলছেন সেটা MES, মডিউলার এমপ্লয়েবল স্কিল। তার একটা জব রোল আছে। ITI-তে আপনি যখন করেন, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, আপনি ট্রেনিং নেন, সেটা 2 বছরের ট্রেনিং, তারপরে আপনি NTC পান, ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট। সিমিলারলি MES, মডিউলার এমপ্লয়েবল স্কিল, ওটা তো 1.5 মাস, ইভেন 4 মাসের ট্রেনিংয়ের কথা বলা আছে এখানে। এখন তো RPL আছে, রিকগনাইজ প্রায়র লার্নিং। 3 দিনের ট্রেনিংয়ের পরে অ্যাসেসমেন্ট হয় এবং একটা পার্টিকুলার জব রোলে সার্টিফিকেট দেওয়া হয়। সেটা একটা কোয়ালিফিকেশন, স্কিল কোয়ালিফিকেশন। আপনি কোয়ালিফিকেশন প্যাক, মডেল কারিকুলাম, জব রোল, সেক্টর, সাবসেক্টর, এই বিষয়গুলো বোঝেন তো? আমার তো সন্দেহ হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি, হাওয়ায় কথা বলেননি সভাপতি। এই 384 জিওর পরে কাউন্সিলকে একটা স্ট্যাটিউটারি বডি, বিধিসম্মত বডি, আপনাদের দেখাই অ্যানেক্সার কে, ভালো করে লক্ষ্য করুন, অ্যানেক্সার কে। এই অ্যানেক্সার কে, এটা ছিল মডিফিকেশন অফ কোয়ালিফিকেশন অফ টিচার্স অ্যান্ড ট্রেনার্স এট 8+ লেভেল STC। এটা অ্যাপ্রুভড হয়েছিল ইন দ্য 8th মিটিং অফ দ্য কাউন্সিলকে, যে এডুকেশন এক্সামিনেশন দেখে, কোয়ালিফিকেশন কীগুলো হবে এনারাই দেখেন। সেখানে কিন্তু এই বিষয়টা এসেছিল এবং সেই আসার পরে এই পুরো মডিফিকেশনটার একদম এন্ডে এসে আপনাদের দেখাচ্ছি। দেখুন, নোটেড বিফোর পয়েন্ট নাম্বার 1, যেখানে বলা হয়েছে MES অ্যাটলিস্ট আপ টু লেভেল 2 awarded by NCVT
may be taken in consideration for the trade for which NCVT award certificate. MES at least up to level 2. কি বললো? কেন 8 মিটিংয়ে এটা অ্যাপ্রুভ করা হলো? সভাপতি এই শব্দটা ব্যবহার করেছেন, এটা তথ্য আছে, আপনি এটা পড়ে নেবেন বলার আগে। এই জন্য MES এর কথা বলা হয়েছে। MES এমনি কোনো ট্রেনিং না, MES স্কিল ট্রেনিং এবং স্কিল কোয়ালিফিকেশন ইম্পার্ট করে। যেমন ITI-তে পড়ার পর আপনি NTC পান, তেমনি MES পড়ার পর আপনি একটা স্কিল সার্টিফিকেট পান, এবং সেটা একটা কোয়ালিফিকেশন, স্কিল কোয়ালিফিকেশন। একাডেমিক কোয়ালিফিকেশন আর স্কিল কোয়ালিফিকেশনের পার্থক্য বুঝতে হবে আগে, জানতে হবে আগে। আপনি বলে যাচ্ছেন, আপনি বললেন সার্টিফিকেট ছাপা হচ্ছে, তো আপনি যদি জানেনই সার্টিফিকেট ছাপা হয়েছে, তাহলে তো সবাই জানে সার্টিফিকেট ছাপা হয়েছে। এতবার সার্টিফিকেট ছাপার পরেও নিজের বাড়িতে বসে নাকি একদম প্রেস বানিয়ে সার্টিফিকেট ছাপছেন, তা কিছু হলো না কেন? কাউন্সিল কিছু করলো না কেন? আপনি থ্রেট করছেন, তারপরে আমি দেখলাম আপনি বলেছেন, আমি একদম যা শুনলাম, পারলে সিস্টেমে থেকে দেখান। তার মানে আপনি কি সিস্টেম থেকে বার করে দেওয়ার দণ্ডমুণ্ডের কর্তা হয়ে উঠেছেন নাকি? এই প্রশ্নটা রাখলাম আমি। আয়নায় মুখ দেখুন। 2020 অবধি তো আপনারও রিকিউজিট কোয়ালিফিকেশন ছিল না। অনৈতিকভাবে রেগুলার পড়াচ্ছেন, এই ভেবে মান্থলি রেমুনারেশন ড্র করেছেন, একই সঙ্গে একটা উড়িষ্যা থেকে একটা রেগুলার ITI করেছেন। এটা বৈধ কিনা আইন বলবে, আমরা আইনের কথা বলি না, আমরা সাধারণ মানুষ। আমরা 5 মিনিটে ফোন করে কিছু ঠিক করতে পারবো না, কিন্তু আমাদের দাবি, আমাদের ন্যায্য অধিকার নিয়ে আমরা আমাদের বক্তব্যটাও তুলতে পারবো না, আমরা আমাদের কথাটাও বলতে পারবো না। আপনি কি বলতে চাইছেন? আমরা তো এটাই বুঝতে পারছি না। আপনি বলেছেন কারো ফুলফিল কোয়ালিফিকেশান আছে, কারো মাঝারি মানের কোয়ালিফিকেশান আছে মেডিকেলের, কারো কোয়ালিফিকেশান নেই। এ কেমন কথা বলছেন আপনি? কোয়ালিফিকেশান আছে, রিকিউজিট কোয়ালিফিকেশান আছে কি রিকিউজিট কোয়ালিফিকেশান নেই সেটা দেখার দায়িত্ব যাদের, তারা নিশ্চয়ই দেখেছেন। বারবার কমেন্সমেন্টে গেছে, বারবার দেখা হয়েছে, এবং সেই কমেন্সমেন্টের নিরিখে কোনোবার তো এনার কোয়ালিফিকেশান নেই, ইনি পড়াতে পারবেন না, এরকম কোনো ধরনের চিঠি কোনো ভিটিসি কোঅর্ডিনেটরের কাছে পাঠানো হয়নি, এতদিনেও পাঠানো হয়নি। বারবার ভেরিফিকেশন হয়েছে, IOSMS পোর্টালে এমপ্লয়ি ID দিয়ে দেওয়া হয়েছে টিচার ইনস্ট্রাক্টরদের। আপনি বলছেন নেই, তাকে আবার ট্রেনিং, আপনি বললেন যে ট্রেনিং কোনোদিন নাকি কোয়ালিফিকেশনের অল্টারনেটিভ হতে পারে না। আবার আপনি বললেন যে তাদের নাকি সরকার ট্রেনিং করিয়ে নেবে। আমি তো হতবাক হয়ে যাচ্ছি এসব বক্তব্য শুনে। কি বলতে চাইছেন আপনি? আপনাকে জানিয়ে দিই, রিকিউজিট কোয়ালিফিকেশন কারো আছে কি না আছে সেটা দেখার দায়িত্ব কাউন্সিলের, আপনার নয়। যদি আমাদের সভাপতি কোনো হরিদাস পাল না হন, তাহলে আপনি কি সেটা? এ প্রশ্ন রাখলাম। আপনি এ কথা বলতে পারেন? আপনি এ কথা বলতে পারেন কি না এ প্রশ্ন আমি রাখলাম আজকে। আপনি বলছেন। সাথী বন্ধু, এগুলো খুব দুঃখ থেকে বললাম। আর একটা প্রশ্নও বলি, আমাদের সাথী, আমাদের সহকর্মী স্বপনবাবু আমাদের ছেড়ে চলে গেছেন, আত্মহত্যা করেছেন।
খুব দুঃখজনক, খুব মর্মান্তিক। আমরা ওনার বিধেয়ী আত্মার চির শান্তি কামনা করি, ওনার পরিবারের প্রতি সমবেদনা জানাই। বারংবার ডাইরেক্টরেটকে আমরা জানিয়েছি যে সঠিক সময়ে টার্মিনাল বেনিফিট দেওয়ার কথা। এর আগে সঠিক সময়ে টার্মিনাল বেনিফিট দেওয়াও হতো, হঠাৎ মধ্যেখানে নিয়মকানুন পাল্টে গিয়ে ফিনান্স নবান্ন চলে আসে এবং বহুদিন হয়ে গেলেও শিক্ষক প্রশিক্ষকরা সঠিক সময়ে টার্মিনাল বেনিফিট পাচ্ছিলেন না। এটা দুর্ভাগ্যজনক। এটার পরিবর্তন নিয়েও আমরা অনেক কথা বলছিলাম। পরিবর্তন হবে, আশু পরিবর্তন হোক, এটাই আমরা চাই। কিন্তু কারো মৃত্যু জন্য পরিবর্তন হলো বলেছেন ইউটিউবার, মানে কোনো পরিবর্তন আনতে হলে কোনো বৃত্তিমূলক শিক্ষকের মৃত্যুবরণ করতে হবে? আপনি বলতে চাইছেন কি? কি কুরুচিকর কথা এটা আপনার, আমি তো বুঝতেই পারছি না। আমরা পরিবর্তন চাই। আপনি বলছেন 6 মাসের মধ্যে, 6 মাস আগে নাকি সব কিছু জমা করে দিতে হবে কাগজপত্র, তাহলে যেদিন আপনি টার্মিনেট হবেন সেদিনই আপনি আপনার টার্মিনাল বেনিফিট পেয়ে যাবেন। নিয়ম আছে? 6 মাস আগে কাগজপত্র জমা দেওয়ার মতো ফরম্যাট আছে তো আমাদের। ওই ফরম্যাটে একজন টিচার টার্মিনেট হওয়ার পরে HOI লিখবেন না, আগে লিখে দিতে পারেন। ফরম্যাটগুলো দেখবেন সাথী বন্ধু। আপনি বলছেন, আপনি দেখে বলছেন তো এরকমভাবে বানানো হয়েছে তো ফাইলটা? আমি এটা জানতে চাই। আমি যতদূর জানি ফাইলটা এরকম নেই, এরকমভাবে হয় না বলছেন আপনি। আপনি এখন নিরঙ্কুশ ক্ষমতা, কয়েকজন আধিকারিকের সঙ্গে আপনার বিশাল ক্ষমতা, আপনি বিশাল প্রভাবশালী, এটাই প্রমাণ করার চেষ্টা করছেন। আপনার ভীষণ প্রভাব। দেখুন, সাধারণ বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকদের মনের কথা, প্রতিবাদের কথা, লড়ার কথাকে ওই অহংকার দিয়ে আপনি হেয় করার চেষ্টা করছেন। আমাদের খারাপ লেগেছে। আমাদের সংগ্রামী সাথী বন্ধু যারা লড়াই করে, তারা চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, এইটা মেনে যারা লড়াই করে, আপোষহীন সংগ্রাম আমরা বিভিন্ন ব্যক্তিত্বের কাছ থেকে যা শিখেছি, সেই অনুযায়ী সেই লড়াইটাকে নিয়েই আমরা আমাদের ন্যায্য দাবির কথা বলি, আমরা প্রতিবাদের ভাষায় কথা বলি। সেই কথাগুলোকে আপনি হেয় করছেন, আর আপনার ফোকাসটা তো শুধুমাত্র কাউকে হেয় করা, ছোট করার দিকে নিয়ে যাচ্ছেন। কেন? একবারও তো EPFOকে আমরা আলোচনা করেছি, EPFটা এখনো হলো না কেন, সেই আলোচনায় আপনি গেলেন না। যেদিনই হয়ে যাবে পরের দিন আপনি বলবেন এই তো আমি বলেছিলাম, অনেক ভালো ভালো কথা আছে আপনাদের সঙ্গে শেয়ার করব। সাথী বন্ধু জানিয়ে দিই, EPFের ফাইল চলছে এই মুহূর্তে, ফিনান্সের ল সেকশনে আছে, এবং সেটা আমরা বলার পর আমরা আমাদের পক্ষ থেকে আর্জি করেছিলাম। আমরা বলছি না আমরাই করে দিয়েছি, সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে আমরাও আর্জি করেছিলাম। আমরা ডিভিইটির সঙ্গে আলোচনায় গেছিলাম, ডিভিইটি বলেছেন যে আমি বসে নেই, আপনাদের ফাইলটা মুভ করেছে, এই মুহূর্তে ল সেকশনে আছে ফিনান্সে, উনি আমাদের জানিয়েছেন, আমরা জানতে পেরেছি। আজকে যে ঘটনা ঘটছে মেডিকেলের, প্যারামেডিকেল প্রথম থেকে যেটি ছিল ভোকেশনালে, পরবর্তীকালে যখন দুটো কাউন্সিল মার্জ হয়, তার যে অ্যাক্ট, সেই অ্যাক্টের মধ্যেও ইনক্লুডেড করা ছিল একদম পরিষ্কার করে প্যারামেডিকেলের টিচারদের নোটিফিকেশন করে। বন্ধু আপনাদের আমি দেখিয়ে দিই, 19/2/2014, 19/2/2014 নোটিফিকেশন করে এই ট্রেনিং দেয়া হয়েছিল, এবং এই ট্রেনিংটা দেওয়ার পর কোন জেলায় কিভাবে ট্রেনিং হবে তারও পেপার আছে, কোন জেলায় কিভাবে ট্রেনিং হবে তারও পেপার দেয়া হয়েছিল। এবং ট্রেনিংটার পরে আপনাদের দেখাই, প্রত্যেককে MES সার্টিফিকেট
অ্যাওয়ার্ড করা হয়েছিল MES সার্টিফিকেট, সেটা কোনো মেয়র সার্টিফিকেট নয়, MES সার্টিফিকেট, MES সার্টিফিকেট দেওয়া হয়েছিল, প্রত্যেককে MES সার্টিফিকেট দেওয়া হয়েছিল। তাহলে কেন দেওয়া হয়েছিল? দপ্তর খরচ করে সেই ট্রেনিংটা করেছিল, সেই ট্রেনিংটা করার পরে একটেও বলা হলো প্যারামেডিক্যাল পড়ানো হবে। তারপর যখন NQR লিস্ট বেরোলো 271, তার মধ্যেও প্যারামেডিক্যালের হেলথ ওয়ার্কার ব্লাড কালেকশন ছিল। অক্টোবর 2023 যখন অ্যাফিলিয়েশনের জন্য নোটিশ করা হলো 592, সেই নোটিফিকেশনেও যে সমস্ত কোর্সগুলো অ্যাফিলিয়েশন পাবে তার মধ্যেও এই কোর্সগুলোর নাম ছিল। অদ্ভুত রকমভাবে কাউকে কিছু না জানিয়ে সেগুলোকে হোল্ড করে রেখে দেয়া হলো, এবং পরবর্তীকালে ঠিক 10-এ অ্যাফিলিয়েশনের 592, 12-তে নিউ হেলথ কেয়ার পোর্টাল এনে নতুন নিউ হেলথ কেয়ার চালু হলো। কারো কোনো আপত্তি নেই, চালু হতেই পারে, নতুন ব্যাপার। সেখানেও এই কোর্স সম্বন্ধে কিছু বলা হলো না, এবং এগুলো কেন হোল্ড করা হলো সেগুলো সম্বন্ধে জানতে চাওয়া হলেও কেউ কিছু বলেনি, কোনো নোটিফিকেশনও করেনি। এবং কেউ কেউ দাবি করছেন যে অনেকের আবার নাকি ফুলফিল কোয়ালিফিকেশন। আমরা বলছি রিকিউজিট কোয়ালিফিকেশন আছে, আমরা বলছি সবার কোয়ালিফিকেশন আছে। যদি কোয়ালিফিকেশন না থাকে, যদি কোয়ালিফিকেশন না থাকে তাহলে সেই কোয়ালিফিকেশন নেই, জানার বা জানাবার দায়িত্ব কাদের ছিল? জানায়নি কেন? এতদিন ধরে তারা পড়িয়ে গেলেন কেন? তার জন্য ট্রেনিংও দিয়েছেন তাদের মধ্যেখানে, তারপর আজ আবার এই প্রসঙ্গ উঠছেই বা কেন? কার কোয়ালিফিকেশন নেই, কার কোয়ালিফিকেশন আছে বলে দেয়া হলো। উনি বলছেন, আপনি জানলেন কি করে? আপনি তো আধিকারিক নন, আপনার কাছে এই খবর এলো কি করে? আমরা জানতে চাই আপনি জানলেন কি করে? স্টপ স্টপ, আমি বলছি আপনি বন্ধ করুন এগুলো, আপনি বন্ধ করুন। পার্সোনাল মেলাইন করা বন্ধ করুন, ফোকাসটা বলুন। আপনি আপনার প্রভাব খাটিয়ে বৃত্তিমূলক শিক্ষকদের EPFটা পাইয়ে দিন, প্রভাব খাটিয়ে বৃত্তিমূলক শিক্ষকদের পে স্লিপটা পাইয়ে দিন, সঠিক সময় টার্মিনাল বেনিফিটটা পাইয়ে দিন। টার্মিনাল বেনিফিটটা জিও অনুযায়ী শিক্ষকরা সঠিক সময়ই পাবে। যদি জিও না মান্য করে 15 মাস দেরি হয়, সেটা কিন্তু সঠিক নয়, বৈধ নয়, তার প্রসেস রয়েছে। তার জন্য কোনো শিক্ষকেরকে মৃত্যুবরণ করতে হলো, আর সেই বলি প্রদত্ত হলেন কোনো শিক্ষক, তার বিনিময়ে শিক্ষকরা কিছু পেল। আপনি কি শিক্ষকদের অপমান করলেন নাকি? আমরা কখনো চাইনি স্বপনবাবু আমাদের ছেড়ে চলে যান। এরকম স্বপনবাবুরা চলে যাচ্ছেন, খুব দুঃখের। কালকে আমাদের মধ্যেও কেউ চলে যেতে পারেন, এটা দুঃখের, যন্ত্রণার। কিন্তু কোনো শিক্ষকের মৃত্যু নিয়ে এই ধরনের মন্তব্য খুব কুরুচির পরিচয় দেয়, আপনাকে জানিয়ে দিলাম। শুধু এটুকুনি বলবো, প্যারামেডিক্যালের একটি কেসের কথা বলা হয়েছে ওখানে, সেই কেসের রায়টি হয়তো আশানুরূপ হয়নি, শুনে যা মনে হলো সেটা ডিভিশনে যাবে। কিন্তু আমরা যে পয়েন্টগুলো বলছি, যে পয়েন্টের রেসপেক্টে বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক অলরেডি হেলথ ডিপার্টমেন্টের কাছেও চিঠি দিয়েছে, এবং এই যে প্রসঙ্গগুলো, একজনেরও যদি রিকিউজিট কোয়ালিফিকেশান থাকে সেই কোর্সটা হোল্ড থাকবেই বা কেন? আর কোর্স যদি হোল্ড রাখা হয় তাহলে শিক্ষক প্রশিক্ষকরা বেতন পেয়ে যাচ্ছেন, মানে কোর্সটা হোল্ড রেখেছে কাউন্সিল। শিক্ষক প্রশিক্ষকরা কি করবেন? না পড়িয়ে বেতন পাচ্ছেন, মানে পড়াতে দেয়া হয়নি। কেন দেয়া হয়নি সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঠিক করেছেন, কাউন্সিল ঠিক করেছেন, যারা ঠিক করার তারা করেছেন।
ক্যাপ্টেন অ্যাভেন্স যাদের আছে সেই শিক্ষকদেরও বেতন পাওয়া উচিত, মাসিক সাম্মানিক পাওয়া উচিত বলে আমরা মনে করি। কিন্তু আমরা এটা মনে করি না যে বসিয়ে পয়সা দিয়েছেন মানে। পড়ানোর কোর্সটা অ্যাফিলিয়েশন করার অথরিটি যাদের, তারা অ্যাফিলিয়েশন করলেন না, শিক্ষক প্রশিক্ষক কি করবেন? আমাদের এই যেভাবে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে একটা মাতব্বরি সুলভ আচরণ যেটা আমরা লক্ষ্য করছি, জানিয়ে দিই মাতব্বরি করে হয়তো কিছু সময়ের জন্য নিজেকে হয়তো রাষ্ট্রনায়ক মনে হতে পারে, কিন্তু আসলে এতে বৃত্তিমূলকের কোনো সুরাহা হবে না। বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকদের সঠিক সময়ে ইপিএফ, বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকদের পে বিল, সঠিক সময়ে টার্মিনাল বেনিফিট, মেডিকেলের কোর্সটাকে অবিলম্বে চালু করা, নাইট ওয়াচম্যান ভাইদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ভাতা পাওয়া এবং বিভিন্ন সুযোগ সুবিধাগুলো সঠিক সময়ে পাওয়া, এগুলো নিয়ে যে লড়াই, যে দাবি, সঠিক সঠিক জায়গায় সঠিক সঠিক পদ্ধতিতে জানাবে সংগ্রামী মঞ্চ। উনি তো সংগ্রামী মঞ্চ যৌথ মঞ্চের পার্থক্যই বোঝেন না। সংগ্রামী মঞ্চের জায়গায় বলছেন যৌথ মঞ্চকে প্রশ্ন করছে, এটা বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ। সংগ্রামী সাথীরা বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকদের মঞ্চ। মঞ্চ তৈরি করার অধিকার তো সবার আছে, নিজের বিষয় নিয়ে কথা বলার অধিকারও তো সবার আছে। আপনার অসুবিধে কোথায়? আপনি আপনার মতো বলুন, আপনার মতো করুন, কিন্তু কখনোই আপনি এটা বলতে পারেন না যে আন্দোলনরত শিক্ষক প্রশিক্ষকরা একাধিক আন্দোলন করে যা করতে পারবেন না আপনি 5 মিনিটে করে দেবেন। এত অহংকার ভালো না। স্টপ, আমি বলছি স্টপ। এর পরের আরো দুটো কথা বলতাম, রুচিতে বাঁধলো বললাম না। বিরত থাকুন, এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকুন আমরা বলছি। আপনাকে এটা পরিষ্কার করে দিলাম যে হ্যাঁ, সেদিন সভাপতি যা বলেছিলেন আমরা একমত, তাই তো আমরা সংগঠিতভাবে দাঁড়িয়েছিলাম সভাপতির সঙ্গে ওনার বক্তব্যের সময়। আপনাকে জানিয়ে দিই, এই ধরনের বক্তব্য দেবেন না। যে বক্তব্যে নিজের অহংই প্রকাশ হয়, মানুষের দাবি পূরণের কথা থাকে না। তাই সংগ্রামী মঞ্চ যে 3 টায়ার মুভমেন্ট করছে, সেই 3 টায়ার মুভমেন্টই চালিয়ে যাবে। আলোচনা করছে, এফেক্টিভ আলোচনা করেছে। বর্তমান সিএও স্যারের সঙ্গে এফেক্টিভ আলোচনা করেছে, বর্তমান ডিভিইটি স্যারের সঙ্গে এবং বিভিন্ন ডিভিইটির অফিসারদের সঙ্গে, এবং সেখান থেকে জানতে পেরেছে যে পোস্ট ক্রিয়েশনের ফাইলটাও অবিলম্বে মুভ করবে। সেখান থেকে জানতে পেরেছে ইপিএফের ফাইলটা মুভ করছে, এবং বিভিন্ন বিষয়গুলো সঠিকভাবে সঠিক সময়ে করার জন্য যা যা করার সংগ্রামী মঞ্চ দায়িত্ব নিয়ে তাদের মতো করবে। অন্যরাও করুক, কোনো অসুবিধে নেই। কেউ কেউ তো দাবি করেছেন যে এটা অমুক বাবু একটা কেস করেছিলেন তাই হয়েছে, তমুক বাবু একটা করেছিলেন তাই হয়েছে। কেউ দাবি করেছেন এটা আমরাই করে দিয়েছি, অন্যরা করেছেন। কারো দাবি গণতান্ত্রিক দেশ করছেন, আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু কোনো মানুষকে নাটা বলবো, কোনো মানুষ বাড়িতে বসে সার্টিফিকেট ছাপাচ্ছে বলবো, যারা বলছেন বা যে বলছেন, যার নিজের কোয়ালিফিকেশানটাই সঠিক ছিল না, অবৈধভাবে করেছেন, তার মুখে এটা শোভা পায় না।
আমরা প্রতিবাদ করছি আর আপনাদের জানাচ্ছি সঠিক পদ্ধতিতে সংগ্রামী মঞ্চ লড়াই চালিয়ে যাচ্ছে এবং আমাদের শীর্ষ নেতৃত্ব সদ্যেও অর্পণ মজুমদার মহাশয়ের নেতৃত্বে রয়েছেন, সঙ্গে এবিভিটি এর নেতৃত্ব, যোগ্য নেতৃত্ব শ্রী সুভাষিস বাবু। এই লড়াইটা চলবে, আমরা সবাই সাধারণ সৈনিক হিসেবে এই লড়াইয়ে থাকব। আপনাদের প্রতি আস্থা রয়েছে, আপনারাও সঙ্গে থাকবেন। বৃত্তিমূলক একটা সঠিক চিন্তা ভাবনার দিকে যাচ্ছে, তার সুফল আমরা সবাই পাব এই আশা রেখে আপনাদের সকলে আমাদের সঙ্গে আছেন এই আস্থা বিশ্বাস রেখে আজকের বক্তব্য এখানেই শেষ করলাম। নমস্কার।